নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থসারথী। চোখ রাখবো আজকের সংবাদে। ভোট প্রচার চলাকালীন বিজেপি প্রার্থী ভারতী ঘোষের কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকাল থেকে কেশপুরের বিভিন্ন অঞ্চলে ভোট প্রচার চালাচ্ছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। নির্বাচনী প্রচার সেরে মুখ বসান থেকে ফেরার পথে অমৃতপুর মুন্ডালিকার কাছে তার কনভয়ের ওপর তৃণমূল পার্টি অফিস থেকে আচমকাই ঢিল ছোঁড়া হয় বলেই অভিযোগ উঠেছে। এরপরেই কনভয় থেকে নেমে তৃণমূল দলীয় অফিসের সামনে চলে আসেন ঘাটালের বিজেপি প্রার্থী। তৃণমূল বিজেপি মুখোমুখি চলে আসায় পরিস্থিতি জটিল হয়। উত্তেজনা চরমে উঠলে কেশপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। কেশপুরে যদি কোনো কার্যকর্তার উপর হামলা হয় তাহলে তার ডেথ সার্টিফিকেট লিখে দেব কেশপুরের মাটিতে দাঁড়িয়ে। चलो 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 आजा बता बोल बन्नी आजा নিউ দিল্লি ভুবনেশ্বরগামী রাজধানী এক্সপ্রেসে ফের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে 30 জন যাত্রী। হিজলি স্টেশনে রাজধানী এক্সপ্রেস ঢোকা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। রেল সূত্রে জানা গিয়েছে, গোয়া কোদারমারের মাঝে চিকেন বিরিয়ানি খেয়ে অসুস্থ বোধ করেন বেশ কয়েকজন যাত্রী। সাথে সাথেই তাদের চিকিৎসা শুরু করে দেয় ট্রেনে থাকা মেডিকেল ইমার্জেন্সি টিমের সদস্যরা। এছাড়াও খবর পেয়ে ডিআরএম অফিস থেকে 2টি মেডিকেল ইউনিটকে পাঠানো হয় হিজলি স্টেশনে। চিকেন বিরিয়ানি থেকেই বিষক্রিয়া বলে প্রাথমিক ধারণা রেলের চিকিৎসকদের। ঘটনায় রেলের যাত্রী সুরক্ষা এবং স্বচ্ছন্দ ফের প্রশ্নের মুখে পড়ল, যদিও ঘটনার দায় নিতে নারাজ রেল কর্তৃপক্ষ। कुछ नहीं खाया रात सुबह से, जो काल की रात की खाना है अभी तक पानी पी के रखे हैं और दवाई। उससे लगा पिताजी आपको खुद डॉक्टर है, इसीलिए पहले इसी भरोसा में पहले मैं भी पेशेंट हूँ। इतना सड़ा हुआ खाना है जो आज तक मैं जिंदगी में क्या नाम है दादा आपका? प्रशांत। क्या कहीं खड़े हो रहे थे?
যাচ্ছি তো और वेज में पनीर था तो हमने 2 प्लेट चिकन बना लिया था और 1 प्लेट पनीर तो सब के सब खाना ही बेकार था। पूरा खाना ही खराब था। चावल हाँ मैं तो अभी 10 बार गया हूँ डाली इतना मतलब फिर खराब है। कहाँ से आ रहे थे अभी है घर आ गया। घर कहाँ पे खड़गपुर में है। कहाँ से आ रहे सकाले की খেয়েছিলেন ম্যাডাম? সকালে সব नहीं खाया हमने কিছু খাইনি আমরা কেউ কিছু খাইনি লাস্টে দুপুরে ডাল আর ভাত एक्चुअली बेटी का না খাবার প্রপারলি ঠিক নয় না ठीक है ना। খাবারটা तो आप कहाँ से आ रहे हैं? हाँ খাবার প্রপারলি ঠিক নয়। খাবারটা আমার কথা হচ্ছে যেমনই হোক না কেন প্রপারলি খাওয়া ঠিক হওয়া উচিত। আমাদের রেল প্রশাসনকে কি বলবেন? রেল প্রশাসনকে কি বলবেন? আমি রেল প্রশাসনকে এটাই বলবো যে প্রপারলি যে কোনো পেশেন্ট যে কোনো যাত্রীর জন্য যেন প্রপারলি খানা ঠিক হওয়া উচিত তাদের জন্য। तो अभी यहाँ ट्रेन में कितने लोग सर इफेक्टेड थे जिनको आप लोग नहीं जिनको नहीं हम लोग को दायित्व तो उनकी ट्रीटमेंट तो वो लोग टाटा से मैंने बोकारो से बोकारो से टीम चली थी टाटा से टीम चली थी वो लोग एस्कॉर्ट करके लाए थे हम लोग को हैंड ओवर दिया गया हमारी टीम जो है भुवनेश्वर से एस्कॉर्ट कर ये बोलना मेरे पास नहीं है डाटा मेरे पास नहीं। यहाँ 3 लोग उतरे 3 एक फैमिली से 2 एक फैमिली से 1। কেশপুর হবে তৃণমূলের শেষপুর। রবিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে এক সভায় যোগ দিতে এসে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি হুমকির সুরে বলেন, সিপিএম যেমন নন্দীগ্রাম সিঙ্গুর থেকে মুছে গিয়েছে ঠিক সেভাবেই কেশপুর থেকেও মুছে যাবে। এটা গণতান্ত্রিক দেশ, যে কেউ যে কোনো সভা করতে পারেন। দিলীপ ঘোষ কোনো ব্যাটাকে পরোয়া করেন না। কার ধরে কটা মাথা আছে আমি দেখে নেব। এদিনের সভায় বিজেপি কর্মীদের মাইক আনতে চেয়ার টেবিল আনতেও দেওয়া হয়নি। হুমকি দিয়ে তিনি বলেন, কেশপুরের গ্রামে গ্রামে ঘুরব, কে কোন বাপের ব্যাটা আছে আমি দেখব, কারো হিম্মত নেই আমাকে আটকাবে। খড়গপুরে মাফিয়া রাজ গুন্ডা রাজ বন্ধ করে দিয়েছে। কেশপুরে আবার তৃণমূল ভোট লুট করতে আসলে বিজেপি কি জিনিস টের পাবে তারা। তৃণমূল নেতাদের হুমকি দিয়ে দিলীপ ঘোষ বলেন, এরপর এলে আপনাদের ডেথ সার্টিফিকেট নিয়ে আসব। যদি সুখে থাকতে চান শুধরে যান, অভ্যেস বদলান, চোখ দেখালে চোখ উপড়ে নেব। কালীঘাট থেকে দিদি এসেও বাঁচাতে পারবে না, কাপড় খুলে নেব। নির্বাচন কমিশনে চিঠি লেখা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। সারদা মামলায় অনেক আগেই কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করা উচিত ছিল বলে দাবি করেছেন এদিন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কোনো ব্যাটাকে পরোয়া করে না, বুকে পা দিয়ে রাজনীতি করে। পশ্চিমবাংলায় কোথাও যাবো না, কেশপুরের অঞ্চলে ঘুরবো, দেখে নেবো কত দিদির গুন্ডা আছে, কে মায়ের কত দুধ খেয়েছে, কার মাথা দুটো মাথা আছে। আমি বলে দিচ্ছি টিএমসি লিখে রাখো দিলীপ ঘোষের কথা, রেকর্ডিং করে রাখো। যদি পাল্টে না যাও সেই কেশপুর টিএমসি শেষপুর করে আমি ছাড়বো। আমরা পাল্টেছি। খড়গপুরের মাফিয়ারা দিলীপ ঘোষ বন্ধ করেছে। কোন বাপের বেটার হিম্মত আছে 4 টাকা ধরবে তুলে নেব খড়গপুরে? কোন বেটা পুলিশের হিম্মত আছে তোলাবাজি তুলবে খড়গপুরে? কার কম আছে? মাফিয়ারা গুন্ডারাজ বন্ধ করেছে। একটা টু শব্দ করার হিম্মত নাই। যাও খড়গপুরে আজকে নিজের টিএমসি লোকেরা পরস্পরের গলা ধরে রাতারাতি করছে, মানব বিরাজ সামনে সে আবার জেতার স্বপ্ন দেখছে। তাই যদি মনে করেন এটা অখণ্ড মেদিনীপুর জেলা, আমিও মেদিনীপুর জেলার ছেলে, আমিও এখানকার জল খেয়েছি, আমার রক্তে মাংসে মেদিনীপুরের তেজ আছে। কেউ যদি মনে করে সে একা মেদিনীপুরে, তো দিলীপ ঘোষ তার সঙ্গে টক্কর নিতে রাজি আছে। সব হিসাব বুঝিয়ে দেবো। মেদিনীপুরের মানুষকে অপমান করা, তাদের অধিকার লুট করা, তাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে কেউ নেতাগিরি করবে, দাদাগিরি করবে, আমি সহ্য করবো না। খালি খড়গপুর নয়, ঝাড়গ্রাম নয়, ঘাটাল তার পশ্চিমবাংলা পরিবর্তন করবো আমরা। এখানে মানুষকে পঞ্চায়েতে নমিনেশন করতে দেওয়া হয়নি, ভোট দিতে দেওয়া হয়নি। আমাদের কর্মীরা মেদিনীপুরে গেছিল নমিনেশন করতে, ফোন যায়, ওরা বলো তারা নমিনেশন করবো না, বাড়ি ফিরে গেলে আমার বাড়ি ফিরে দেওয়া হবে। ভয় দেখিয়ে আজকে কাল থেকে এখানে আমাদের কর্মীদের সাধারণ মানুষদের ভয় দেখানো হচ্ছে যাতে বিজেপির প্রোগ্রামে কেউ না।
ভবিষ্যৎ ঠিক চান, ছেলেপুলের সঙ্গে ঘর করতে চান, সময় দিয়ে যাচ্ছে আমি। এক সপ্তাহের মধ্যে আক্রমণ হয়েছে কোন কার্যকর্তার উপরে, দিলীপ ঘোষ আসবে, খালি পায়ে এখানে হাঁটবে, মায়ের বাপের বেটা আমার গায়ে হাত দিয়েছে। আর বিজেপির কোন কার্যকর্তার মধ্যে হাত পড়ে, আমি বলেছি তোমার ডেথ সার্টিফিকেট আমি লিখে দেবো। করে নিয়েছে কোন বাপের বেটাকে টিএমসির, তার গায়ে হাত লেগে দেখাও। তুমি পৃথিবীর যেখানে লুকোবে মাটি খুঁড়ে নিয়েছো, তোমার তুলে নিয়ে আসবো, তার ফায়দা। আর আমার এই ভাষণটা রেকর্ডিং করে আজকে এসপির কাছে দাও, ইলেকশন কমিশনের কাছে দাও, যে দিলীপ ঘোষ বাপের বেটা বিজেপির প্রেসিডেন্ট কেশপুরের মাটিতে কথা বলে গেছে, তাকে আমি জবাব দেবো। আর শেষ কথা বলে যাচ্ছি, যদি নিজের লোকের কাছে সুখে শান্তিতে থাকতে চান, যা লুটপাট করেছেন যদি সুখে খেতে চান, তাহলে আর নিজের অভ্যাসটা পাল্টে ফেলুন। আমি খালি বলার জন্য এসেছি, নাহলে সব করতে পারি। যে ঝাড়গ্রামে দিদিমণি বলতে ঝাড়গ্রাম জঙ্গলমহল হাসছে, সেখানে আদিবাসী খবররা 2 কিলো চাল পাচ্ছে না, না খেতে পারে মারা যাচ্ছে। দিদিমণির হাসি বুঝিয়ে দিয়েছি আমরা, ঝাড়গ্রামে আর টিএমসি সেই ঘাস ফুল ফুটবে না, মারিয়ে চড়তে দিয়েছি আমি। মেদিনীপুরে ফুটবে না, পুরুলিয়া বাঁকুড়ায় ফুটবে না। কেউ যদি মনে করেন কাঁটাল যাত্রার বাইরে আছে, আমি জানি কি করে ঘাস ফুল মারিয়ে দিয়ে পদ্ম ফুল ফুটাতে হয়, সে মন্ত্র আমার কাছে আছে, সেটা আমি প্রয়োগ করবো। তাই ভারতী বলতে এসছেন এখানে, তিনি জানেন এখানে কি করে লড়তে হয়। আমরা ঘাটালে জেতার জন্য লড়ছি। এই জন্য যে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের উন্নয়নের জন্য কাজ করেছেন, তার লাভ যাতে ঘাটালের মানুষ পায়, কেশপুরের মানুষ পায়। আপনারা একবার পদ্ম ফুলকে বিশ্বাস করুন, একবার বিজেপিকে বিশ্বাস করুন। সারা দেশের 75% মানুষ বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে। মেদিনীপুর, কেশপুর, ঘাটাল তার বাইরে যাবে না। আমরা আপনাদের স্বপ্ন সফল করব। কোন মানুষকে চোখ দেখাবার হিম্মত করে কারো ব্যক্তিগত অধিকার হরণ করা হবে না, কারো পায়খানার টাকা চুরি করতে দেবো না, কারো আবাস যোজনার বাড়ির টাকা চুরি করতে দেবো না, কারো 100 দিনের টাকা চুরি করতে দেবো না। তাই সরকারি টাকা লুট করে যারা ফুটাই মারছেন, গরিব মানুষকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, তাদেরকে আমি বলে দিতে এসেছিলাম, দিন শেষ হয়ে গেছে। কালীঘাট থেকে দিল্লি এসে আপনাকে বাঁচাবে না। দিলীপ ঘোষ হচ্ছে মেদিনীপুরের মাটির ছেড়ে কড়াই ঘন্টা হিসাব করতে পারে। কোন মোটা মন্ত্রী, পতলা মন্ত্রী মেদিনীপুরে কিছু করতে পারবে না। কাপড় খুলে নেব এই কেশপুরের মাঠে দাঁড়িয়ে, ঘাটালে চৌরাস্তায় ছিটপাইতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, দিলীপ ঘোষের দম আছে, তাই বলে দিন টিএমসি নেতাদেরকে এখানে ভদ্রভাবে এলে ভালো, নাহলে বাইরের লোক যে ফুটানি মারে বদমাইশি করে মেদিনীপুর লোককে ভয় লাগার, তার একদিন হবে, দিলীপ ঘোষের একদিন হবে। তার হিসাব আমি বুঝে নেব। তাই যারা সাধারণ মানুষ আছেন তাদেরকে পঞ্চায়েতে ভোট দিতে হয় না, বিধানসভায় ভোট দেওয়া হয় না। আপনারা বেরিয়ে আসুন, এবারে 7টার আগে লাইনে দাঁড়িয়ে ভোট দিন, নিজের ভোট নিজে দিন। কেউ যদি চমকায় দমকায় আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, তারপর আমি দেখে দিচ্ছি সে পৃথিবীর কোথায় গিয়ে লুকো। এই লুট করা টাকা কি করে ভোট করে সে ব্যবস্থা আমি করব। বাকি ইলেকশন কমিশনের কথা আমি বুঝে নেবো, সেন্ট্রাল ফোর্স কি করে আসবে সেটাও বুঝে নেবো। আপনারা ভোট দিন, একবার হিম্মত করুন। মানুষ একবারই মরার আগে বারবার মরবেন না, ওকে মানুষ বলি না। আমি মেদিনীপুরের মানুষ, আমরা মেদিনীপুরের মানুষ, বহু ইতিহাস তৈরি করেছে মেদিনীপুরের মানুষ। এই ঘাটালে বিদ্যাসাগরের জন্য আধিকারিক আমি দূর থেকে দেখতে পাচ্ছি আজকে। আমি পুলিশকে বলবো যে এমন কোন জায়গায় মানুষকে নিয়ে যাবে না যাতে মানুষ রাস্তায় বেরোয় এবং আপনাদের মোকাবিলা করতে বাধ্য হয়। আজকে আপনাদের কাছে আমি এসেছি, আমি এরপরে বারবার কেশপুরে ঢুকবো, আসবো, প্রত্যেকটা বাড়ি বাড়ি আমি যাবো, আপনাদের কাছে ঘরে ঘরে আমি যাবো, আপনাদের সমস্যা শুনবো। শুধু এটুকুই আপনাদের বলবো যে নরেন্দ্র মোদীজির স্বচ্ছ পরিষ্কার রাষ্ট্রপতি সরকারের অঙ্গ হন আপনারা, মোদীজির পরিবারের সদস্য হন আপনারা, এবং বিজেপিকে ভোট দিয়ে সত্যিকারের একটা উন্নয়ন কেশপুরে নিয়ে আসুন, যাতে আপনাদের সামগ্রিকভাবে একটা উন্নয়ন হয়, জীবনযাত্রা মানের উন্নয়ন হয়। কেশপুর যেখানেই ছিল সেখানেই কেশপুর দাঁড়িয়ে আছে 5 বছর ধরে। এবার কেশপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আমরা আপনাদের সঙ্গে আছি। সেন্ট্রাল ফোর্স থাকবে, রাজ্য পুলিশ থাকবে না, কিন্তু তবু আমি একটা কথা বলবো যে বাড়ির আলমারিতে জিনিসপত্র রাখা যায়, গয়নাগাড়ি রাখা যায়, কিন্তু মনের ভয়টা কিন্তু কোথাও রাখা যায় না। আপনারা সংঘবদ্ধভাবে বেরিয়ে আসুন, আপনাদের মনের ভয়টা
ছুড়ে ফেলে দিন, কেন আপনাদের সঙ্গে নরেন্দ্র মোদীজির শক্তিশালী সরকার পাশে দাঁড়িয়ে আছে এবং আপনাদের নির্ভয় করার জন্য আমি বারবার এই এলাকার মধ্যে ঢুকবো। আমি প্রত্যেক বাড়ি বাড়ি যাবো। যারা আজকে আমার কথা শুনছেন আড়ালে আপনাদের লুকিয়ে ভাবছেন যে আমরা ধমকাবো, চমকাবো, বোমা মারবো, অত্যাচার করবো, ভোট লুট করবো, আপনাদের আমি একটা কথা বলবো যে একটাও কমপ্লেন, একটাও যদি শুনি আপনাদের বাড়ি ঘেরাও করবো এবং আপনাদের রাস্তায় বেরোনো বন্ধ করে দেবো। কেশপুরের রাস্তায় আপনারা বেরোতে পারবেন না, এটা মনে রাখবেন। এই জেলা আমি চিনি, এই জেলা আমার হাতের তালুকের মতো। আপনারা যেখান থেকেই সন্ত্রাস করুন না কেন, ঠিক একইভাবে আমরা আপনাদের মোকাবিলা করব। আমরা আপনাদের ভয় পাই না, এটা মনে রাখবেন। আর পুলিশকেও বলছি, যথাযথ কমপ্লেন্টের ব্যবস্থা না করলে আমরা কিন্তু সেক্ষেত্রেও, পুলিশের ক্ষেত্রেও আমরা কিন্তু বিক্ষোভ করব এবং থানায় গিয়ে বসে থাকবো। পুলিশ আধিকারিকদের কিন্তু থানা থেকে বেরোতে দেবো না। এরপরের মানুষকে আমি এইটুকুই বলবো যে আপনারা হয়তো জানেন খড়গপুর শহরে রবিবাসরীয় প্রচারে নেমেছিলেন এদিন মানস ভূঁইয়া। তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী এবারে প্রতিপক্ষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রেল শহরে দাঁড়িয়ে মানস ভূঁইয়ার দাবি, 3 বছরের বিধায়ক খড়গপুরের জন্য কিছুই করেননি। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তিনি যেমন সবংকে সাজিয়েছেন, এবারের ভোটে জিতে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলিকেও সাজিয়ে দেবেন। রবিবারের ছুটির দিনের প্রচারে কর্মী সমর্থকদের ভিড় দেখে উচ্ছ্বসিত মানস ভূঁইয়া জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। ভোট যুদ্ধে বিপক্ষকে কতটা পর্যুদস্ত করতে পারেন তৃণমূলের বর্তমান রাজ্যসভার সাংসদ তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের এই প্রার্থী, সেটাই এখন দেখার বিষয়। প্রচার করলেন, কেমন লাগছে? জনজোয়ার, মানুষ রাস্তায় নেমেছে ভারতীয় জনতা পার্টির দেশভাগের রাজনীতির বিরুদ্ধে, খড়গপুরের উন্নয়নের জন্য, খড়গপুরের রেলের উন্নয়নের জন্য, বেকারদের জন্য সংগ্রাম করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার জনমুখী কর্মসূচিগুলিকে সমর্থন করতে আজ খড়গপুরে জনজোয়ার। আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত, গর্বিত। আমি একটাই কথা খড়গপুরের মানুষকে বলবো, আমাকে আপনারা আশীর্বাদ করুন। আমি সবংকে যেমন সাজিয়ে দিয়েছি মুখ্যমন্ত্রীর সাহায্যে, আমি খড়গপুর গ্রামীণ, মেদিনীপুর, নারায়ণগড়, কেশিয়াড়ি, দাঁতন, এগরা আমি সাজিয়ে দেবো। আমার ক্ষুদ্র ক্ষমতায়, আমার একাগ্র প্রচেষ্টায়, নিষ্ঠার সঙ্গে কাজ করব। এখানে দিলীপ ঘোষের বিধায়ক এই খড়গপুরে,
এখানে আপনি কিভাবে করছেন? দেখুন, উনি 3 বছর আগে বিধায়ক হয়েছিলেন, 3 বছর এই শহরের জন্য কিচ্ছু করেননি। মানুষের চূড়ান্ত ক্ষোভ রয়েছে। রেলের কলোনিগুলো, বস্তিগুলোর কোনো উন্নয়ন হয়নি, ওয়ার্কশপে কোনো পয়সা বিনিয়োগ হয়নি, কোনো চাকরি হয়নি, কোনো রেল লাইন হয়নি, কোনো রেল নতুন ইন্ট্রোডিউস হয়নি। উনি খালি নিজের বিভাজনের রাজনীতি করেছেন আর বক্তৃতা করে বেরিয়েছেন। খড়গপুর শুকিয়ে গেছে। নারায়ণগড়ে সিপিএমের মিছিলে ডাক পড়ছে রিয়ার। তার স্লোগান ঝাঁঝ আনছে প্রচারে। তাকে দিয়েই প্রচারে নামছে বামফ্রন্ট। যুব সংগঠনের নেত্রী, বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের পোক্তাপোলের বাসিন্দা রিয়া মাইতি ইতিমধ্যেই সিঙ্গুর থেকে কলকাতা কৃষক সংগঠনের জাঠা মিছিলে প্রথম সামনে আসেন। তার স্লোগানে উজ্জীবিত হয় সংগঠন। তার আর না স্লোগান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মরা সময়ে রিয়াকে পেয়ে বাড়তি অক্সিজেন পেতে চাইছে সিপিএম। তারপর থেকেই স্লোগান মানেই রিয়া মাইতির নাম সামনে আসে। দলের তরফ থেকে ডাকও পড়ে তার। রিয়াও আগ্রহী খুব। এবার ভোটের প্রচারেও তাকে সামনে রাখতে চাইছে সিপিএম। সেই স্লোগান চুরি করে বিজেপি থিম সং করেছে বলে ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। নারায়ণগড় ব্লকের ঠাকুরচক থেকে খাকুরদা পর্যন্ত প্রচার মিছিল চালান এদিন মেদিনীপুরের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট। স্লোগানে তাকেই সামনে দেখতে পাওয়া গেল রবিবার। প্রার্থী বিপ্লব ভট্টের পাশে থেকে স্লোগান দিয়েছে এদিন সে। তার গলায় সেই ঝাঁঝ পেয়ে দ্বিগুণ উৎসাহিত হন প্রচারে আসা কর্মী সমর্থকেরা। সোমবার নারায়ণগড়ের বিভিন্ন অঞ্চলে প্রচারে আসছেন প্রার্থী বিপ্লব ভট্ট। সেখানেও সে উপস্থিত থাকবে তার ঝাঁঝালো স্লোগান নিয়ে। কারো ঠিকানা আলিপুর জেল। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে ছিল না। পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি ছিল না। পশ্চিমবঙ্গে এখানকার যিনি সাংসদ ছিলেন, প্রশ্ন করুন, 5 বছরে একটা প্রশ্ন পার্লামেন্টে উচ্চারিত হয়নি। এখান থেকে যারা সাংসদ নির্বাচিত হয়ে যান, এখান থেকে নির্বাচিত হয়েছেন প্রবোধ পান্ডা, এখান থেকে নির্বাচিত হয়েছেন ইন্দ্রজিৎ গুপ্ত, এখান থেকে নির্বাচিত হয়েছেন নারায়ণ চৌবে। বামপন্থী এমপিরা বারবার সোচ্চার হয়েছে ঠাকুরদার চাষির জন্য, বারবার সোচ্চার হয়েছে এখানকার শ্রমিক খেটে খাওয়া মানুষের জন্য, বারবার পার্লামেন্টে উচ্চারিত করেছে রেশনিং ব্যবস্থাকে মজবুত করতে হবে, শ্রমিকদের জন্য আইন তৈরি করতে হবে, কৃষকদের পেনশনের বন্দোবস্ত করতে হবে। এটাই হচ্ছে বামপন্থীদের কাজ, এটাই হচ্ছে বামপন্থীদের লড়াই। আমরা জিতি কি হারি এটা বড় কথা নয়। লড়াইয়ের মাঝখান দিয়ে, শোষিত মানুষের লড়াইয়ের মাঝখান দিয়ে লাল ঝান্ডা বেঁচে থাকবে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহার সরেনের সমর্থনে প্রচার মিছিল ও পথসভা সংগঠিত হল রবিবার। নয়াগ্রাম ব্লকের 3 নম্বর অঞ্চল বড়খাঁকড়ি, কদমডিহা, মধ্যমপাড়া প্রভৃতি এলাকায় প্রার্থীর সমর্থনে প্রচার সংগঠিত হয়। বীরবাহার সরেন সরকারের বিভিন্ন উন্নয়নের বার্তা তুলে ধরেছেন।
এদিনের প্রচার মিছিলে উপস্থিত ছিলেন নয়াগ্রাম ব্লকের তৃণমূল সভাপতি উজ্জ্বল দত্ত, বিধায়ক দুলাল মুর্মু, ৩ নম্বর অঞ্চল প্রধান ভবেশ মাহাতো, পঞ্চায়েত সমিতির সহসভাপতি তরণীকান্ত রাউত, বঙ্কিম ভক্তা সহ আরও অনেকে। এবং অঞ্চলের প্রতির সহকারী সভাপতি আমাদের হেমন্ত বাবু থেকে জিতার ব্যাপারে কতটা আশাবাদী? মানুষের যেভাবে ছাড়া তাতে করে 100% এটা নিশ্চিত। এমপি হলে আপনি কোন কোন কাজগুলোর উপর গুরুত্বপূর্ণ দেখবেন? আমি যেমন মানুষের জন্য এমপি হব, সর্বস্তরের মানুষদের নিয়ে দলের নির্দেশ মতো, আমাদের দিদির কথা মতো নির্দেশ মতো কাজ করব, তথা শিক্ষা, কৃষি, স্বাস্থ্য। আচ্ছা, এখানে আমি এসেছি কদমদিয়া লোধা গ্রাম, বেশি সংখ্যক লোধারাই এখানে বাস করেন, তাছাড়াও বিভিন্ন জাতি বাস করেন। সরজমিনে নিজে দেখতে এসেছিলাম কিভাবে এই মানুষগুলো বসবাস করছে। আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেণধন্য প্রার্থী বীরবাহা হরিণ টুডু, তিনি কদমদিহাতে হঠাৎ উপস্থিত হয়েছেন এই এলাকার লোধা মানুষদের সঙ্গে কথা বলার জন্য, তাদের সমর্থনের জন্য আবেদন করার জন্য তিনি এসেছেন। কিন্তু হঠাৎ এসে দেখলেন কয়েকশো মানুষের উপস্থিতি, মানুষ উৎসাহ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। যারা এই এলাকার লোধা মানুষ, তারা যেমন কংগ্রেসের রাজত্বেও বসবাস করেছিলেন, সিপিএমের রাজত্বেও বসবাস করেছেন, আবার কেন্দ্রে বিজেপি সরকারের রাজত্বে বসবাস করেছেন। সমস্ত সরকারকে তারা প্রত্যক্ষ করেছেন, কিন্তু তারা কখনো এই এলাকার উন্নয়ন দেখতে পাননি। তারা কখনো যেমন বিদ্যুতের আলো দেখতে পাননি এবং কখনো তারা পানীয় জল পাননি। পেটের খিদায় যন্ত্রণায় জঙ্গলে তারা কাঠ নিয়ে তারা কাজ করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি স্থাপনের মধ্য দিয়ে লোধা গ্রাম শান্তি, একদিকে লোধা গ্রাম যেমন শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করছেন, অনুরূপভাবে এই এলাকায় পানীয় জল থেকে, বিদ্যুৎ থেকে, পেটের খাবারের সুবন্দোবস্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু করেছেন। লোধা ছেলেমেয়েদের জন্য পড়ার ব্যবস্থা করেছেন, পাশেই দাতব্য চিকিৎসালয় করেছেন, সুপার স্পেশালিটি হসপিটাল করে দিয়েছেন, যোগাযোগ করে দিয়েছেন, কালভার্ট করে দিয়েছেন। আজকে জঙ্গলে মানুষ শান্তিপূর্ণভাবে আজকে যেমন বসবাস করছে, পেট ভরে খেতে পায়, তাদের ছেলেমেয়েরা শিক্ষার সুব্যবস্থা পেয়েছে, সেগুলো তারা অর্জন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সুশাসনের মাধ্যমে। দাঁতন 1 নম্বর ব্লকের চক ইসমাইলপুরে তৃণমূলের প্রচার মিছিল ও সভা সংগঠিত হল। রবিবার এই সভা সংগঠিত হয়। ব্লক তৃণমূলের উদ্যোগে মানস ভূঁইয়ার সমর্থনে প্রচার চালানো হয়েছে। এদিন প্রচার মিছিল ও সভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হয়। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে মানস ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিজেপির দিলীপ ঘোষ। বিজেপি দল এবং তার রাজ্য সভাপতির বিরুদ্ধে নানা কথা তুলে ধরে প্রচারে জোর আনা হয়েছে। আগামী 12ই মে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মানস ভূঁইয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান সহ অন্যান্যরা। আমরা পারলে চুলের মুঠি ধরে তুলে নিয়ে যেতে পারতাম, আমরা করিনি। মাতৃজাতিকে যে অসম্মান, যে লাঞ্ছনা সিপিএম করেছিল, আজকে সিপিএম কে তার মাসুল দিতে হচ্ছে, বামফ্রন্টকে মাসুল দিতে হচ্ছে। আজকে তাদেরকে আজকে উঠে দাঁড়াবার তাদের ক্ষমতা নেই। আর জীবনে বাংলার মাটিতে সিপিএম বামফ্রন্ট উঠে আসতে পারবে না, সেই জায়গায় চলে গেছে। আর আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করছে, ব্যক্তিগত কুৎসা তারা বলা চক্রান্ত করছে, আজকে তাদের দশা 23 তারিখের পরে কোন জায়গায় যাবে। এরা যে একবার প্রস্তাব হলে আর জীবনে সিপিএম যেমন উঠে আসতে পারছে না, মাথা তুলতে পারছে না, মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে চুরমার করে দিয়েছে, তেমনি আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহদের আজকে 23শে মে ভোট গণতির পরে দেখতে পাবেন, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি,
এরা ভারতবর্ষে খুঁজে পাওয়া যাবে না, ভারতবর্ষে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রার্থীর প্রচার আটকে স্থায়ী ব্রিজের দাবি তুলল গ্রামের মহিলারা। 5 বছর পর এলাকায় প্রথম প্রার্থীকে দেখে প্রচার গাড়ি থামিয়ে তাদের অভাব অভিযোগ শোনালেন মহিলারা। এদিন সকাল সকাল চন্দ্রকোনা বিধানসভা এলাকায় প্রথম প্রচার শুরু করেন আরামবাগ লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী অপরূপা পোদ্দার। প্রসঙ্গত, আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা। এই কেন্দ্রে 2014 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন অপরূপা। 5 বছর পর ফের একবার গ্রামে গ্রামে গিয়ে প্রচারে বেরোলেন তিনি। এদিন ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার শুরু করেন অটোয় চড়ে। কৃষ্ণপুর এলাকা থেকে প্রচার শুরু করে চাষিবাড় গ্রামে ঢোকেন। সেখান থেকে চৈতন্যপুর, পাঁচামি, নিত্যানন্দপুর হয়ে ফের কৃষ্ণপুরে প্রচার শেষ করেন। এদিনের প্রার্থীর সাথে ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক ছায়া দোলাই সহ ব্লকের নেতৃত্বরা। উল্লেখ করা যায়, দীর্ঘদিন ধরেই ওই পঞ্চায়েত এলাকার মানুষ দাবি করে আসছেন কংক্রিটের স্থায়ী ব্রিজের। সেই বাম আমল থেকে ওঠা দাবি আজও পূরণ হয়নি ওই এলাকার মানুষের। বিগত বন্যার আগে এই পঞ্চায়েতের উদ্যোগে কয়েক লক্ষ টাকা ব্যয়ে চৈতন্যপুর এবং কৃষ্ণপুরে শিলাবতীর ওপর 2টি অস্থায়ী কাঠের পোল তৈরি করে। তার একটি আগের বন্যায় জলের তোড়ে ভাসিয়ে নিয়ে যায়। সে সময়ও মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। 20 থেকে 25টি গ্রামের মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ ওই পঞ্চায়েতের ওপর দিয়ে বয়ে চলা শিলাবতী নদী। সমস্যা আরও প্রকট হয় বন্যার সময়। এদিন গতবারের সাংসদ, এবারের তৃণমূলের প্রার্থী অপরূপা পোদ্দার গ্রামে গেলে বেশ কিছু জায়গায় মহিলারা ঘিরে ধরে ব্রিজের দাবি জানান তাকে। কথা বলো, সবাই বলো, সবাই বলো। 22 বা 21 তারিখ আমাদের মেদিনীপুরে আমরা সবাই আমাদের ওই দিন থেকে প্রচার শুরু হয়েছে এবং আমাদের সকলে মিলে কিন্তু আমরা এই ইলেকশনটা করছি। আর আজকে আমাদের এখানে আমাদের কৃষ্ণপুর থেকে প্রচার শুরু হয়েছে। আমাদের এমএলএ ছিলেন, আমাদের ব্লকের নেতৃত্বরা ছিল, আমাদের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে নিয়ে সদস্যরা এবং সাধারণ মানুষের কাছে আমাদের একটাই জিনিস তুলে ধরা যে উন্নয়নের নিরিখে সাধারণ মানুষকে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেগুলো কিন্তু আজ হয়েছে। আজ যে রাস্তাটায় দাঁড়িয়ে আপনি আমাদের কথাটা বলার জায়গা আছে যে শান্তি সম্প্রীতির বাংলায় আমরা দাঁড়িয়ে রয়েছি এবং যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সে রাস্তাটার একসময় যা দুর্দশা ছিল, মানুষ এখান দিয়ে যেতে গেলে কাঁদতো, সেই জায়গাতে কিন্তু আমরা উন্নয়ন করতে পেরেছি। শুধু রাজ্য সরকার থেকে নয়, আগে দেখা যেত এমপি এমএলএ ফান্ড ফেরত চলে যেত, সেই জায়গাতে ছায়াদি থেকে নিয়ে আমি থেকে। সামনেই লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, জেলা জুড়ে চড়ছে ততই রাজনৈতিক তাপ উত্তাপ। মিটিং থেকে মিছিল, কোনো দিকেই পিছিয়ে নেই পূর্ব মেদিনীপুরের সমস্ত রাজনৈতিক দল। এর মাঝেই রবিবার হলদিয়ার চৈতন্যপুরে এক নির্বাচনী জনসভায় তমলুক লোকসভা কেন্দ্রে বিরোধীদের 5 লক্ষ ভোটে হারানোর কথা ঘোষণা করলেন পরিবহন তথা পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আমরা উপনির্বাচনে 4,97,000 ভোটে জয়ী হয়েছিলাম। এবার আমরা 5 লক্ষেরও বেশি ভোটে বিরোধীদের হারাবো। এদিনের এই জনসভা প্রকৃতপক্ষে নির্বাচনী প্রচারকে উপেক্ষা করে করা হলেও এদিনের জনসভার নামকরণ করা হয় যোগদান সভা। চৈতন্যপুরে এদিনের এই জনসভা মঞ্চ থেকে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের প্রাক্তন জেলা কার্যকরী সভাপতি পার্থ বটব্যাল সহ একাধিক বাম, বিজেপি, কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদান প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, নির্বাচনের আগে দল আরও হৃষ্টপুষ্ট হলো। যোগদানকারী কর্মীদের এইরূপ সৎ সাহসের জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। সবাইকে সমবেত করে চলি, আর মর্যাদা হবে না, কারণ আমাদের সঙ্গে যারা যোগ দিয়েছেন কংগ্রেস জেলা সম্পাদক জেলা বিজেপির 25 বছর সম্পাদক ছিলেন শুকুর দাস। যে নন্দীগ্রামের হাত ধরে রাজ্যের পরিবর্তন সূচনা হয়েছিল, সেই নন্দীগ্রামে দীর্ঘ 10 বছর পর
নির্বাচনী প্রচার ও বন্ধ থাকা দলীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করল সিপিএম। তমলুক লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী ইব্রাহিম আলীর সমর্থনে রবিবার মিছিল হল নন্দীগ্রামে। নন্দীগ্রামের টাঙ্গুয়া থেকে শুরু হয় মিছিল। নন্দীগ্রাম বাস স্ট্যান্ড হয়ে নন্দীগ্রাম থানার সামনে দিয়ে নন্দীগ্রাম বাজার ঘুরে মিছিল শেষ হয় সিপিএমের বন্ধ দলীয় জোনাল কার্যালয়ের সামনে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী ইব্রাহিম আলী, সিপিএম নেতা রবীন দেব, জেলা সম্পাদক নিরঞ্জন সিহি ও বহু বাম সমর্থক। শিক্ষা মানহারের বিরুদ্ধে, হানাহানির বিরুদ্ধে, ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে, ঐক্যের পক্ষে, সমৃদ্ধির পক্ষে, 18,000 টাকা ন্যূনতম মজুরির পক্ষে, কৃষকের ফসলের ন্যায্য দামের জন্য, ঋণ মুকুবের জন্য, ক্ষেত মজুরের মজুরির জন্য, সামাজিক সুরক্ষা প্রকল্প কার্যকরী করার জন্য আমাদের আন্দোলন। সে আন্দোলনকে, এই দাবিগুলিকে ইতিমধ্যেই কেন্দ্র, রাজ্য, সমস্ত স্তরের মানুষ তারা স্বীকৃতি দিচ্ছেন। এই দাবি সোচ্চার করবেন শেখ ইব্রাহিম আলী সহ বামফ্রন্টের যারা নির্বাচিত হবেন সংসদে। তাই মনোনীত সিপিআইএম প্রার্থী শেখ ইব্রাহিম আলীকে নিয়ে টেঙ্গুয়া থেকে যে মিছিল নন্দীগ্রামের বিভিন্ন পথ পরিক্রমা করে এই অফিসে আমরা উপস্থিত হয়েছি। আমরা আমাদের যে দীর্ঘদিনের অফিস বন্ধ ছিল সেটা আজকে খোলা হয়েছে। আমাদের এই সপ্তদশ লোকসভা নির্বাচনে আমাদের স্লোগান হচ্ছে বিজেপি হটাও, দেশ বাঁচাও, তৃণমূল হটাও, রাজ্য বাঁচাও। এই স্লোগানকে কার্যকরী করার জন্য আমরা বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের প্রার্থী তমলুক কেন্দ্রে শেখ ইব্রাহিম আলীকে জয়ী করবার জন্য এই দপ্তর থেকেই নন্দীগ্রামের নির্বাচনী কার্যকলাপ কর্মকাণ্ড পরিচালিত হবে। সেই জন্য আমরা নন্দীগ্রামবাসীকে, নন্দীগ্রামের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা সহযোগিতা করবেন। আমাদের অফিস সাধারণ মানুষের অর্থে গড়ে ওঠা, রক্তঘামে গড়ে ওঠা এই অফিস তারা দখল করে রেখেছিল। এই অফিস ধ্বংস করেছে, অনেক কিছু নতুন করে আমরা আবার তৈরি করে আগামী নির্বাচনে যাতে বামফ্রন্ট প্রার্থীকে জয়যুক্ত করতে পারি। শুধু তাই নয়, বিশিষ্ট চিকিৎসক অমল ভৌমিকের স্মরণ সভা হল রবিবার। এদিন নারায়ণগড়ের কুশবসান গ্রাম পঞ্চায়েতের রেড়িপুরে সভা সংগঠিত হয়। কুশবসান অঞ্চল নেতাজি জন্ম শতবার্ষিকী কমিটির পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। রেড়িপুর বিদ্যাসাগর শিশু শিক্ষা সদনে সংগঠিত হওয়া এই স্মরণ সভায় এলাকার এবং কমিটির অনেকেই উপস্থিত ছিলেন। চিকিৎসক অমল ভৌমিক গত 2রা মার্চ পরলোক গমন করেন। বেল্লার নবোদয় পল্লীতে বসবাস করতেন তিনি। বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। দরিদ্র মানুষের চিকিৎসা পরিষেবায় খামতি ছিল না তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ভুগছিলেন তিনি। তার বাড়ি নারায়ণগড় ব্লকের কুশবসান গ্রাম পঞ্চায়েতের গৈতা এলাকায়। দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে এসেছেন তিনি। সকলের কাছে বেশ গ্রহণযোগ্য ছিলেন অমল ভৌমিক। এদিন তাঁরই স্মৃতিচারণা করেন অনেকেই। উপস্থিত ছিলেন তার পরিবারের লোকজন সহ নেতাজি কমিটির খগেন্দ্রনাথ সাউ, বরেন্দ্রনাথ সানকি, তপন কুমার মানিক, ধীরেন সামন্ত, তপন কুমার মণ্ডল, বিশিষ্ট ব্যক্তিত্ব আশিস কর সহ অন্যান্যরা। বেল্লাতে থেকে দীর্ঘদিন কাজ করেছেন অমল ভৌমিক, অথচ বেল্লাতে কোনো স্মরণ সভা না হওয়ায় প্রশ্ন জমেছে অনেকের মধ্যেই। সভাপতি, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ ও উপস্থিত ডক্টর ভৌমিকের হৃদয়াকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ করে আমি অল্প কয়েকটি কথা বলব। প্রথমে নিজেদের গ্রহণ করতে পারি, নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি, তবেই কিন্তু আমাদের এখানে আসা সার্থক, মালা দেওয়া সার্থক,
শ্রদ্ধা জ্ঞাপনের সার্থকতা এখানে আমরা পাব। মাননীয় মহাশয় মহাশয়া, দরিদ্র অসহায় আত্মমুমূর্ষে মানুষের সেবায় সর্বদা নিয়োজিত প্রাণ স্বনামধন্য চিকিৎসক ডাক্তার অমলকান্তি ভৌমিক গত 2রা মার্চ 2019 শনিবার ভোর 5টায় সুদীর্ঘ প্রায় 55 বছরের চিকিৎসা জীবনকে বিদায় জানিয়ে বেল্লা নিজ গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যথার্থ সুচিকিৎসা প্রদান শুধু নয়, মানবিক মূল্যবোধ সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্বরূপ তিনি ছিলেন। 15 নম্বর কুশবসান অঞ্চল বিদ্যাসাগর মৃত্যু শতবার্ষিকী কমিটি তথা 15 নম্বর কুশবসান অঞ্চল নেতাজি জন্ম শতবার্ষিকী কমিটির সভাপতি। সারা জীবন প্রকৃত জনদরদি এই চিকিৎসক আমাদের এলাকার সেবায় নিয়োজিত ছিলেন। সংবাদ এ পর্যন্তই। নমস্কার, দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।